সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বাসায় থাকুন আড্ডায় মাতুন। আর এই আয়োজনে আপনাদের সাথে এসে যুক্ত হয়েছি আমি শান্তা জাহান, RTVর অনলাইন পেজে আপনাদের সাথে প্রতিদিনের এই আড্ডায় আমাদের সাথে যারা থাকেন অবশ্যই আপনাদের পছন্দের প্রিয় মুখ, তাদেরকে নিয়ে আজও আমি হাজির হয়েছি। আমরা কথা বলবো আমাদের বর্তমান যে সমসাময়িক পরিস্থিতি রয়েছে তা নিয়ে, কিন্তু তার চাইতেও আমরা চেষ্টা করব আপনাদের এই মন খারাপের দিনগুলো, বাসায় লকডাউনের যে সময়গুলো রয়েছে, মানে কিছু করার নেই, চুপচাপ বসে আছেন, তো এই সময় অ্যাটলিস্ট আমাদের সাথে আপনাদের খুব জমকালো জোরালো একটা আড্ডা হয়ে যেতে পারে। আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন এবং আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার দেরি না করে চলুন আমি আড্ডায় চলে যাই। আমার সাথে আজ রয়েছেন আমাদের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় দুজন তারকা মডেল এবং একজন দুজনই খুব ভালো উপস্থাপিকা। আমি আজ নিজে কথা বলতে যে হয়তো অনেকটাই কি বলবো ভয় পাবো তাদেরকে, কিন্তু না, জমি আড্ডা ডিবেটে আশা করছি আমার সাথে রয়েছেন আজরা মাহমুদ এবং জান্নাতুল পিয়া, দুজনকে অনেক অনেক স্বাগত। আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, ওয়াও চলে এসেছেন তারা দুজন। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ। শান্তা, কি খবর? খুব ভালো আছি আজরা আপু, আর তুমি পাশে থাকলে আমি বেশি বেশি ভালো থাকি, অনেক বেশি ইন্সপায়ার্ড হই সবকিছুতে। আর জান্নাতুল পিয়া আমার সাথে প্রথমবারের মতো আজ যুক্ত হয়েছে, সো আই এম ফিলিং গ্রেট। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আচ্ছা, ভালো লাগছে কি জানো, আমি শুরুতেই বলছিলাম যে আসলে বাসায় থাকুন আড্ডায় মাতুন, তো একদমই আমরা সবাই বাসায় ক্যাজুয়ালি যেভাবে করে কথা বলি, যেভাবে আড্ডা দিই, সেই আড্ডাটাই কন্টিনিউ করার চেষ্টা করব। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রথম আমরা লাস্ট যতদিন যাবত এই অনুষ্ঠানটি শুরু করেছে, আজকে প্রথম হচ্ছে তিনজনই উপস্থাপিকা, যদিও আমি ফুল টাইম, বাট তোমরাও করছো মডেলিং এর পাশাপাশি, উপস্থাপনাও তোমাদের একটা মূল পেশা। তো সেই জায়গা থেকে আমরা আজকে তিনজনই হচ্ছে উপস্থাপিকা, সেইটা একটা ভালো লাগার বিষয়। হ্যাঁ, এবং সেটা একটা ভয়ঙ্কর দিক আছে, আমরা আসলে সবাই এত কথা বলা শুরু করবো, কারোর কথা শুনবো না আর কি। না, আমি চেষ্টা করবো কথা শোনার, শুধু আজকে আপনারা কথা বলবেন আমি শুনবো, যেখানে জয়েন করতে হবে শুধু জয়েন করবো, কোনো প্রবলেম না। বাসার ড্রয়িং রুমের আড্ডাটা অলওয়েজ কি হয়, তর্কাতর্কি কি হয়, একজনের কথা কেড়ে নিয়ে আরেকজন কথা বলছে, ভিন্ন ভিন্ন প্রসঙ্গে কথা হচ্ছে, সো আমরা চেষ্টা করবো আমাদের আড্ডাটা যেন সেভাবেই হয়। প্রথমে যেহেতু আমি বলেছি যে সমসাময়িক বিষয় নিয়ে তো কথা হবে, দীর্ঘদিন নিশ্চয়ই সবাই এক মাস হতে চলেছে বা এক মাস বেশি সময় অনেকের হয়ে গেছে যে টোটালি বাসায় আছো। আমি একটু বাসায় থাকার অভিজ্ঞতা জানতে চাই যে কেমন কাটছে দিন। কে আগে বলবে বলো? আমি শুনতে চাই আমি নিজেও জানতে চাই, বলেন। অনেস্টলি বাসায় থাকার অভিজ্ঞতাটা খারাপ বলবো না, মানে অভ্যস্ত না বিষয়টা নিয়ে সেটা বলবো, কিন্তু ওভারঅল আসলে ভালো সময়ই কাটছে শান্তা। আমার আই ডোন্ট হ্যাভ মাচ টু কমপ্লেইন। এক অর্থে অনেকের চেয়ে ভালো অবস্থায় আছি, সেটার একটা কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া। তাছাড়া এমনি যেটা ইনিশিয়ালি মনে হয়েছিল যে সুন্দর করে যদি একটা স্কেডিউল করে ফেলি সারা দিনের, আর সেই স্কেডিউলটাই যদি ফলো করার চেষ্টা করি, স্টিক করার চেষ্টা করি, তাহলে দিনগুলো যাবে ভালোই। সেভাবেই আসলে সকাল থেকে রাত পর্যন্ত দিনটা যে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হয়ে যাচ্ছে সেটা বুঝে উঠতে পারছি না। স্কেডিউলটাকে এত কি বলবো, এত ডিটেইল করে ফলো করার চেষ্টা করছি। এটা একটা ভালো দিক, এই অভ্যাসটা যদি থেকে যায় পরবর্তী সময়গুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে। কিন্তু নিজের ভেতর থেকে কিন্তু সেই এই যে রেবেলিয়াস যে একটা ব্যক্তিত্ব থাকে না আমাদের সবার মাঝে, সেটা কিন্তু মাঝে মাঝে আবার বের হয়ে আসে শান্তা, বুঝছো, যে না এত রুটিন লাইফ অভ্যস্ত তো না, পারবো না, ভালো লাগে না। সেই সময় দেখা যায় একটু করে ডিপ্রেশন হয়, কিন্তু তারপরও সেখান থেকে বেরিয়ে এসে আবার সেই রুটিন লাইফে চলে যাই। ওকে, সো এবারে পিয়া। আর আমি আমার কথা বলছি। আমার টাইম আসলে সত্যি কথা কোথা থেকে আসে কোথা থেকে কেটে যায় একেবারে বোঝা যায় না, বিকজ সকালবেলা উঠতে আমার একটু লেটই হয়, ঘুমায় অনেক লেট করে, এটা একটা খারাপ দিক হয়ে গিয়েছে। বাট তাছাড়া দেখা যায় কি যে বাসায় থাকতে ভালোই লাগে আমার, কারণ বাসায় থাকার এই সৌভাগ্য আমার খুব একটা কখনোই হয়নি। সো কিন্তু খারাপ লাগার মধ্যে একটা লাগায় যে পুরো পৃথিবীটা থমকে গিয়েছে। আদারওয়াইজ আমার ভাল লাগছে, বাসায় রান্না করছি, বাসা ক্লিন করছি, আমার পছন্দের জিনিসগুলো আবার ক্লিন করছি, বারবার দেখছি, বই পড়ছি, ওয়ার্কআউট করছি, ট্রেনারের সাথে ভিডিও কলে ওয়ার্কআউট করি, দেন ফ্রেন্ডদের সাথে অনেক কথা বলা হয়,
কখনো কাউকে বিনা কারণে ফোন দিয়ে গল্প করেছি, এবারই মনে হয় প্রথমে হয়েছে। সো ভালোই কাটছে দিন, খারাপ কাটেনি। কিন্তু যখন নিউজ দেখি বা আমি একটা কাজ করছি, সেখানে দেখা যায় কি মিডল ক্লাস অনেক ফ্যামিলিরা ইমেল করে, তাদের ইমেল গুলো পড়তে হচ্ছে, তো তখন একটু মানে যখন আসল কাহিনীটা সামনে চলে আসে তখন খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কারণ আজ আপু আমার যে একটা জিনিস হয়, আমার ইদানিং খাওয়ার সময় খুব সমস্যা হচ্ছে, বিকজ এখন যেটা দেখছি, আমি বলছি বিকজ লিটারালি দুর্ভিক্ষর মতো চলে এসেছে। কারণ মানুষের কিন্তু লিটারালি সেভিংস নাই, মানুষ খাবারের সমস্যা হচ্ছে, ভালো ভালো ফ্যামিলি। তো সেখানে আমি আজকে এটা রান্না করছি, ওটা রান্না করছি, ও মাই গড ওয়াই আই এম ডুইং দিস। সো ওই ব্যাপার একটা খারাপ একটা গিলটি ফিল কাজ করছে, গিলটি ফিলিংস। এই জিনিসটা আসলে হচ্ছে, এবং নিজেরা অনেক সময় আছে না যে এখন তো যেহেতু আমরা বাসায় আছি, সো শৌখিনতার একটা বহিঃপ্রকাশ কিন্তু এখন আমাদের হচ্ছে যে আমরা একটু ইউটিউব দেখছি বা নতুন যে কোনো একটা আইটেম মনে হচ্ছে যে এদিকে টেস্ট করি বাসায় সবাইকে মিলে, অথবা বাচ্চাদেরকে সময় দিতে গিয়েও অনেক কিছু করা হয়। সেক্ষেত্রে অনেক সময় মনে হয় যে অতিরিক্ত কোনো কিছু করে ফেলছি না তো, বা আমি আজকে হয়তো এই জিনিসটা করতে পারছি, এরকম অনেকেই রয়েছে তারা হয়তো প্রপার যে ফুডটা আছে প্রত্যেক বেলায় সেটাও হয়তো তাদের জন্য হচ্ছে না, অথবা তাদের বাসার বাচ্চাগুলো কিভাবে আছে। একটা জিনিস কি খেয়াল করেছো, আমরা কিন্তু সবাই বড়দের খাবারগুলো আসলে বিলি করছি, চাল ডাল আলু তারপরে অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেটা আসলে রান্না করতে লাগে, কিন্তু বাচ্চাদের খাবারগুলো কিন্তু সেভাবে করে কোথাওই সার্ভ হচ্ছে না। তো এটা নিয়ে আমার খুব চিন্তা হয়, যেহেতু আমার একটা ছেলে আছে, যদিও আমার ছেলে বড়, বাট আমার মনে হয় যে অন্যান্যদের বাচ্চাগুলোর তো নানা ধরনের ইচ্ছে, অনেক জিদ থাকে কিন্তু বাচ্চাদের, বিকজ বাচ্চারা কিন্তু বোঝে না আসলে বাইরের পরিবেশটা কি। আচ্ছা এবারে বলো দুজনেই কতদিন যাবত আসলে লকডাউন অবস্থায় আছো, যে বাসায় একদম বাসা থেকে বের হওনি, এরকম কতদিন হয়েছে? এক মাস একদিন। আমারও অলমোস্ট 1 মান্থ। তারিখ থেকে শুরু করেছো? আমি 19th মার্চ থেকে। ওকে, পিয়াপু কবে থেকে শুরু করেছো? আমিও প্রায় 1 মাস হয়ে গিয়েছে, বাট আমি এর মধ্যে 2 দিন আমি বাইরে গিয়েছি, আমার বাজার করতে হয়েছে, 2 দিনের মধ্যে যেতে হয়েছে আমার, বিকজ আমি আমার বাজার আমি নিজেই করি সব সময়। সো বাজারের জন্য হাফ অ্যান আওয়ার জন্য যাওয়া লেগেছে, 15 দিন একবার করে করে বাজার আমার করতে হয়েছে, আদারওয়াইজ পুরাই লকডাউন। সেদিক থেকে আমি অনেক এগিয়ে আছি, আমার বাজারও আমি নিজে করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছু না লাগলেও একটু বাজারে যাই। বাইরের মানুষদের দেখলে মনে হবে যেন আমি বেঁচে আছি, কারণ এত বেশি আমরা আসলে বাইরে মানুষদের সাথে কমিউনিকেশন করে অভ্যস্ত, প্লাস হচ্ছে কাজে ব্যস্ত। তাজরা আপু জানো যে রেগুলার স্টেজে শো করলে কতটা আসলে মানুষের কাছাকাছি থাকা হয়, সারাদিন কথা, একটা এক্সাইটমেন্ট যে কি হবে, কি বলবো, কি করতে হবে। তো সেই জায়গা থেকে সম্পূর্ণ ঘর বন্দি, এবং আমি একটু আসলে বন্দিত্ব একটু আগে থেকে নিয়ে নিয়েছি, মার্চের তোমার 12 তারিখ থেকে আমি টোটালি বের হচ্ছি না, বিকজ আমি আসলে ফেব্রুয়ারি লাস্টের দিকে যখন দেশের বাইরে গেলাম এবং বিভিন্ন এয়ারপোর্টের কন্ডিশন এতটাই খারাপ ছিল, দেখিয়ে বোঝা যাচ্ছিল যে একটা থমথমে পরিবেশ এবং মানুষ একটু ভয় পাচ্ছে। তখন কিন্তু আমি দেশে এসে অনেকেই আছে যারা স্টেজ শো এর জন্য ডেট গুলো নিচ্ছিল, তাদেরকে বলেছি যে তোমরা আসলে প্রোগ্রাম কিন্তু করতে পারবা না, বিকজ সবকিছু বন্ধ হয়ে যাবে এবং আস্তে আস্তে এটার প্রভাব বাংলাদেশে পড়ছে। তখন সবাই খুব হেসেছে, না না এগুলো কিছুই হবে না, এটা মানে থার্ড ওয়ার্ল্ডের জন্য না, বাংলাদেশে এরকম কিছু হবে না। বাট আলটিমেটলি দেখা গেছে 15 থেকে 20 দিনের মধ্যেই এভরিথিং চেঞ্জ। সো আমার যখন থেকে কাজ ক্যান্সেল হওয়া শুরু করেছে, আমি টোটালি তখনই নিজে ফোন করে অনেককে ক্যান্সেল করে দিয়েছি। ইনফ্যাক্ট আমি আমার কথা বলি, আমার যখন এরকম যখন সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, কাজগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, আমার যে কি ভালো লাগছিল, খুব মজা লাগছিল যে আচ্ছা ঠিক আছে আমার বাসা থেকে বের হওয়া লাগবে না, সকালবেলা উঠে কোনো টেনশন না, এখানে দৌড়াতে হবে, মেকআপ করতে হবে, মানে আই লিটারালি এনজয় এভরি সেকেন্ড। বিকজ আমরা সবসময় এমন একটা তাড়াহুড়োর মধ্যে থাকি। ইনফ্যাক্ট আমার হাজবেন্ড আমাকে বলছিল যে আমি না খুব ঘুরি, আমি সারাদিন কাজের পরে রাত্রেবেলা আমি ঘুরতে বের হই, আমার সব ফ্রেন্ডের সাথে আড্ডা দিই বা কফি খেতে যাই সবসময়, মানে এভরিডে আফটার ওয়ার্ক। তো আমাকে বলছে তুমি তো বাসায় থাকতেই পারবা না, সেখানে আমি একেবারেই বাসা থেকে বের হইনি, আর আমার যে কি ভালো লাগছে, মানে আমার খারাপ লাগছে না, একেবারেই খারাপ লাগতেছে না, আমি এনজয়, মানে একা যদি থাকার জন্য বলি ওটা সমস্যা হচ্ছে না। আমি বুঝলাম না মানুষের এত সমস্যা কিসের, মানুষ আজীবন দৌড়াদৌড়ি করে,
তো সেখানে বসে থাকুক, সবাই বাইরে 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 বাইরে। পুলিশ ঠেকাতে পারছে না, আমি বুঝলাম না কি কি বাইরে এত কি মন্দা মিঠাই আছে, আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা, জেনারেলি আসলে আমরা তো বাসায় থেকে অভ্যস্ত না, বুঝছো? তো যেটা হয় হচ্ছে বাসায় থাকা মানে তো নিজের সাথে সময় কাটানো, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন আমাদের এই যে র্যাট রেস লাইফস্টাইল, সেই লাইফস্টাইলে বেশিরভাগ মানুষই অভ্যস্ত না। সেখান থেকে বেরিয়ে এসে এই জায়গাটায় নিজেকে মানিয়ে নিতে বেশিরভাগ মানুষেরই সমস্যা হচ্ছে। আর যারা মূলত বাইরে যাচ্ছে তারা কিন্তু বেশিরভাগই বলতে গেলে দিন মজুর যারা আছে তারা বাইরে যাচ্ছে। এমনি কিন্তু আমার জানা মতে কেউ ঘুরতে বেরোচ্ছে, ঘুরতে বেরোচ্ছে, অনেকে ঘুরতে বেরোচ্ছে। যারা দিনমজুর আছে বা যারা লেবার আছে বা যাদের কাজ করতে হচ্ছে, তাদের তো ডেফিনেটলি একটা এক্সকিউজ আছে। তাদের খাবারটা না আনলে পরিবার খাবে কি, বা টাকা না নিয়ে আসলে পরিবার খাবে কি, তারা চেষ্টা করার জন্য কোনো না কোনো ভাবে যাচ্ছে। বাট আমি অনেককে চিনি এমনি ঘুরতে বেরোচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। অনেকেও কিন্তু এটা দেখেছি যে নিজের কার আছে, কার নিয়ে বেরিয়ে যাচ্ছে, কেন আছে ঠিক আছে একটু ঘুরে আসি, রাস্তাঘাট ফ্রি আছে, আর নিজের একটা গাড়ি এত জিজ্ঞাসাবাদও করছে না, এটা একটা কারণ। বাট একটা জিনিস কিন্তু ভালো হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যে সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু বের হলে জরিমানা গুনতে হচ্ছে। সো এই অভিজ্ঞতাও আমাদের পরিচিত অনেকেরই হয়ে গেছে। দেখলাম। কিন্তু তারপরও কেন জানি রাতের বেলা কারণ বাজারে ভিড়টা আমরা দেখতে পাচ্ছি না। একদম। এখানে একটা কথা আছে না, ফার্স্ট অফ অল তুমি একটু বলো যে তোমার ফ্ল্যাটের কত স্কয়ার ফিটের ফ্ল্যাটে তুমি থাকো, এটা বলো। কাকে? পিয়া আপুকে জিজ্ঞাসা করছি, আমি ভিডিও অনেক বড়। বলো। 35 স্কয়ার ফিট। ওকে, সো তুমি এক রুম থেকে আরেক রুমে ঘুরছো, তোমার একবার তুমি লিভিং রুমে বসছো, একবার ড্রয়িং রুমে, একবার বেডরুমে, একবার বারান্দায়। কিন্তু যে মানুষগুলো আসলে জনসংখ্যায় পরিবারের সদস্য সংখ্যা অনেক বেশি, 4-5 জন, কিন্তু লিটারালি তারা একটা অথবা দুইটা ছোট ছোট রুমে থাকছে, তাদের জন্য কিন্তু ঘরবন্দি থাকা। আমি তাদের কথা বলছি না, আমি আমাদের মতো মানুষ, প্রিভিলেজ মানুষের কথাই বলছি, যারা ওয়েস্টিনা কফি খেতে যাচ্ছে, গ্লোরিয়াতে কফি খেতে যাচ্ছে, আমি তাদের কথা বলছি। আমি কারণ বা শান্তা আপনাকে বলি যে যারা কারণ বাজারে যাচ্ছে তারা কিন্তু দেখবেন কিন্তু তারা কিন্তু কাজেই যাচ্ছে, কোনো না কোনো ভাবে কাজের জন্যই যাচ্ছে, যে হয়তো বা বাজারটা বিক্রি করতে বা বাজারটা কিনতে। অনেক ভিড় যদিও, বাট ওখানে কিন্তু আপনি এক্সকিউজ পাবেন। বাট এরকম অনেক জনসংখ্যা রয়েছে, জনগোষ্ঠী রয়েছে যাদের কোনো এক্সকিউজ নাই। আপনি নিউজ, আপনার আরটিভিতে আছে, নিউজে দেখলেই বুঝতে পারবেন পুলিশরা, আর্মিরা হিমশিম খেয়ে যাচ্ছে মানুষকে ঠেকাতে। মানুষ এমনি বলছে যে আসলে বাংলাদেশের মানুষকে কিন্তু এখনো পর্যন্ত হয়তো মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা দেখে তারা কিছুটা হলেও এখন বুঝতে পারছে। বা প্রথম কিছুদিন কিন্তু মানুষের জন্য করোনা নামটাই তো প্রথম, তারপরে লকডাউন, তারপরে হচ্ছে এটাকে কি বলবো, কোভিড-19, এই বিষয়গুলো তাদের জন্য কিন্তু একদমই নতুন ছিল। হোম কোয়ারেন্টাইন, এগুলো মানুষ বোঝে না। বাংলাদেশের মানুষ এতটাই সাধারণ, তাদের কিন্তু এগুলো বুঝতে খুব কঠিন। সেদিন আমাদের আরটিভিতে একটা নিউজ আমি দেখছিলাম, তো নিউজে একজন চাচা, উনি একটু গ্রামের নরসিংদীর, ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তো ইন্টারভিউতে বলছিল যে চাচা আপনি করোনা বলতে কি বলছেন, তো সে বলছে প্রচারণা করছে, রাইট, গোল গোল চাকার মতো কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, ওটা যদি গলার মধ্যে ঢুকে তো মানুষ এমনিতেই মারা যাবে। ইটস রিয়েলি ফানি, বাট আসলে ওনারা বুঝে না, এতটাই সাধারণ আমাদের দেশের মানুষ। কিন্তু আমি যেটা বলতে চাই, সেগুলো তো সাধারণ মানুষের কথা আপনি বললেন, রাইট? কিন্তু যেসব অসাধারণ ব্যক্তিত্ব যারা রয়েছে, এই অসাধারণ ব্যক্তিত্বগুলো ফেসবুকে, ইনস্টাগ্রামে ঘুরে বেড়ায়, তারা তো নেগেটিভিটি স্প্রেড কেন করছে? আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, why have so much negativity, এত নেগেটিভিটি। মানুষ কেন গান গাচ্ছে সেটা নিয়ে সমস্যা, মানুষ কেন লাইভ আসছে সেটা নিয়ে সমস্যা, মানুষ কেন ছবি আঁকছে সেটা নিয়ে সমস্যা, মানুষ কেন হেল্প করছে সেটা নিয়ে সমস্যা, ছবি কেন তুলছে সেটা নিয়ে, এত সমস্যা কেন? আমি এত নেগেটিভিটি কেন মানুষের মধ্যে চলে আসছে, এটা আমি জানতে চাই। কিন্তু জেনারেলি একটু নেগেটিভিটি হয়ে যাচ্ছিল, কিন্তু সেই নেগেটিভিটির জায়গা থেকে আসলে এমন একটা অবস্থা, তার মাঝে পজিটিভ থাকাটা অনেকের জন্য ডিফিকাল্ট। কিন্তু ইটস ট্রু, অনেক অনেক বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। যে মানুষগুলো এখন আসলে নেগেটিভ কথা বলছে, তারা
তাদের ন্যাচারটাই আসলে এরকম। হয়তো আগে স্ট্যাটাস বা ওভাবে করে সে লিখতো না, সো দ্যাট আমরা বুঝতে পারতাম না, কিন্তু যে মানুষটা আসলে নেগেটিভ চিন্তা করতে পছন্দ করে তার লেখনীতে নেগেটিভিটি আসবে, এটাই স্বাভাবিক। একদম ঠিকই। যারা পজিটিভ তারা কিন্তু আসলে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি খুঁজে নেয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আর আমার কিছু বলার নেই, এটা আমার দ্যাটস ট্রু। কিন্তু তারপরও আসলে মানুষের মন মানসিকতা কেমন থাকে, কোন সময় কিভাবে থাকে, এটা বাট নেগেটিভিটি ফাইট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় পজিটিভ মানুষও নেগেটিভ হয়ে যাচ্ছে, নিজেকে ভালো রাখাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং মানসিক ভাবে সুস্থ রাখাটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। একেবারেই। আর আমাদের যে একটা প্র্যাকটিস রয়েছে, আমরা ফিজিক্যাল হেলথের আমরা খেয়াল রাখি, বাট মেন্টাল হেলথের একেবারেই খেয়াল রাখি না। তো আমার মনে হয় ওই জায়গাটা থেকে একটা টাইমের পর থেকে মানুষ একটা টাইম বার্স্ট আউট করে, নেগেটিভ এনার্জি অনেক ঢুকে যায়, এবং সেটা নেগেটিভ এনার্জিটা আর একজনের মাঝখানে মানে স্প্রেড আউট করতে থাকে। আচ্ছা, সো আমরাও অনেক নেগেটিভ বিষয় নিয়ে কথা বলছি, আমি একটু টপিক চেঞ্জ করি। চলো, যেহেতু ফিজিক্যাল হেলথ এন্ড মেন্টাল হেলথ দুটোর কথাই চলে আসলো, আমি প্রথমে ফিজিক্যালের দিকে যাই। যে তোমরা দুজন হচ্ছে মানে সুপার পারফেক্ট দুজন ওমেন আমার সাথে বসে আছে। তো আমি তো বাসায় রীতিমতো সবকিছু খাওয়া দাওয়া করছি, রান্না করছি, যেখানে সুগার খেতাম না সুগার খাচ্ছি, ভাত খাচ্ছি, ইচ এন্ড এভরিথিং। তো আমার মনে হয় যে আমার মতো যারা একটু ফুডি তাদের সবারই এমন হয়। আমার ধৈর্য নেই পিয়াপুর মতো রাত 2:30টার সময় হচ্ছে চিকেন সতে করে সেটা দিয়ে খাওয়া, অ্যাসপারাগাস দিয়ে, আমি দেখেছি স্টোরিতে। তো আমাকে একটু বলো যে ফিজিক্যালি এন্ড প্রথমে ফিজিক্যালি শুনি যে মানে ফিট থাকার জন্য এখন তোমরা বাসায় কি কি করছো, কি করলে আমরা পিয়াকে তো আমি দেখছি ছাদে ওয়ার্কআউট করছে একদম। হ্যাঁ, আজকেও বিকজ আমি না সারাক্ষণ অ্যাকচুয়ালি বাসার মধ্যে, তো সো আমি ওয়ার্কআউটটা ছাদে করার জন্য প্রেফার করি, যাতে অ্যাটলিস্ট ফ্রেশ এয়ারটা পাওয়া যায়। ইনফ্যাক্ট এখন যদি আপনারা দেখে থাকেন আমাদের যে এয়ারের যে এটা কি বলে, এয়ার HUI, এটাই তো বলে রাইট, পিউরিফাইং এর যে ব্যাপারটা, সেটা এখন কিন্তু গতকালকে দেখলাম 98, যেটা নর্মালি 300 সামথিং প্লাস প্লাস থাকে। এখন আমাদের কি বলবো, বাইরের আবহাওয়া বা পরিবেশটা এত ভালো না, বাইরে যেতে পারবো না, অ্যাটলিস্ট ছাদে ওয়ার্কআউট করবো, বাসার মধ্যে না অলওয়েজ। আর খাবারের ব্যাপারটা, আমি মিষ্টি খাই না, বাট গত 1 মাসে আমি 1.5 কেজি মিষ্টি খেয়েছি। সো আমি আই হ্যাভ নো আইডিয়া দ্যাট হোয়াট উইল হ্যাপেন উইথ মি। 1.5 কেজি 1 মাসে। অবসর সময় মিষ্টি খাওয়ার বিষয়টা সবারই একটু কাজ করে, এটা বোঝা গেল। পিয়া খেতে পারে, ওর গায়ে লাগে না, ও ব্লেসড। আচ্ছা, তুমি কথা বলছো সত্যি তো, আমার তো আই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। ওর খেতে পারে। তাহলে বলো তুমি কি করছো? আমি আসলে সকাল বেলাটা শুরু করি মেডিটেশন দিয়ে, একদম ঘুম থেকে উঠে 5 মিনিটের একটা মেডিটেশন করি। ওই সময়টাই আসলে অনেক সময় দেখা যায় কি প্যানিক নিয়ে উঠি, কারণ প্রতিদিন তো জানি না আমরা আজকের দিনে কি হবে। হ্যাঁ, আমি আমার বাবা মা থেকে দূরে আছি, আমি জানি না আমার বাবা মা ঠিকঠাক থাকবে কিনা বা তারা ঠিক আছে কিনা। তো সেই একটা কনসার্ন, একটা টেনশন মনের ভিতরে থাকে, সেটা নিয়ে ঘুমাতে যাই, সেটা নিয়ে ঘুম থেকে উঠি। তো সেখান থেকে হয় যে মনটাকে আগে একটু শান্ত করার চেষ্টা করি, ভেতর থেকে আসলে যা নেগেটিভিটি আছে সেটা মেডিটেশনের মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করি। সেটাই হচ্ছে আমার প্রথম দিনের অ্যাকশন। তারপরে আসলে যোগাটা করি। আগে যোগাটা আমি রেগুলারলি করতাম না, এখন যোগাটা করছি। তার মূল কারণ হচ্ছে ব্রিদিংটা যোগার দ্বারা খুব ভালো মতো ঠিকঠাক থাকে আর কি। ব্রিদিং এক্সারসাইজটা এক ধরনের, সেটা থাকে আর বডিটা স্ট্রেচ হয়। সো এই দুটোর জন্য যোগাটা রেগুলারলি করছি। আর বাসায় ট্রেডমিল আছে, ট্রেডমিলে আগেও কার্ডিও করতাম, এখনো কার্ডিও করছি। সো অ্যাক্টিভিটিটা যেন সারাদিন থাকে, সেই কি বলবো এন্ডরফিনস বা হ্যাপি হরমোনস যেটাকে বলি, সেটা যেন রিলিজ হয় শরীর থেকে, সেটার দিকে একটু প্রাধান্য দিচ্ছি। আর খাওয়া দাওয়াটা আমি না একটু চেষ্টা করছিলাম আমার লাইফটাকে কি বলবো শান্তা, মানে গত 2 বছর আল্লাহর রহমতে আমি অনেক কাজ করেছি, অনেক কাজ এসেছে আমার কাছে। সেখান থেকে আমার মনে হয়েছিল যে আমি একটু ব্যালেন্স আনতে চাই, এবং আমি ভাবছিলাম যে মেবি একটা ব্রেক নিব কিনা, কারণ আসলে লাইফস্টাইলটা ঠিক করা দরকার, খাবার দাবার ঠিক করা দরকার, ঘুমের সাইকেল ঠিক করা দরকার, এই সবকিছু মিলে ইভেন ফ্যামিলিকে টাইম দেওয়া দরকার, এগুলো কিন্তু মাথায় ঘুরছিল। তো এই সময়টাতে দেখা যাচ্ছে অটোমেটিকলি সেগুলোকে ঠিক করার টাইমটা পেয়ে গেছি। খাবারের দিক থেকে আমি আসলে চেষ্টা করছি 5 বেলা খাবার, পরিমিত খাবার,
ঠিকঠাক মতো খাবার, হেলদি খাবারটা খাবার। এবং হেলদি খাবার বলতে যে আমি একেবারে তেল ছাড়া খাবার রাঁধছি সেই জিনিস না, আমি ধরো পরিমিত খাবারটা খাচ্ছি। বাসায় যে খাবার রান্না হচ্ছে, যে ভিন্ডি ভাজি হচ্ছে, যেই কি বলবো তোমার শাক রান্না হচ্ছে, সেই সিম্পল খাবারগুলোই খাচ্ছি, কিন্তু পরিমিত এবং টাইমলি। দ্যাটস গুড। যে আসলে এই সময়টাতে ফ্রাস্ট্রেশন পড়ে কিন্তু অনেকেই আছে যে তাদের ফুড হ্যাবিট একটু বেড়ে যায়, বা অনেকেই আছে চিন্তা থাকলে খেতে পছন্দ করে। সেই জায়গা থেকে সবারই যদি মাথায় থাকে যে আমি খেলেও হয়তো এমন খাবারগুলো খাবো যেটা আমার শরীরে বাড়তি ফ্যাট নিয়ে আসবে না, অথবা আমি পরিমাণে অল্প অল্প করে খেলাম, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর যেটা তোমরা বললে যে ওয়ার্কআউট ইজ দ্য বেস্ট সলিউশন, যে তুমি যতই খাও না কেন তারপরে যদি ওয়ার্কআউটটা হয় অ্যাটলিস্ট, সেটা বাসায় বসে হোক, ছাদে যেয়ে হোক, এখন তো এছাড়া আর কোনো উপায় নেই, এটা কিন্তু প্রত্যেককে করা উচিত। আর আমার মনে হয় আর ওয়ার্কআউটটা জানো এখন অনেক ইজি হয়ে গেছে শান্তা। আমাদের দেশের অনেক ইনস্ট্রাক্টরস আছে, বিদেশের অনেক ইনস্ট্রাক্টরস আছে, তারা কিন্তু ইউটিউবে ফ্রি নিজেদের ভিডিও দিচ্ছে, 10 মিনিটের ওয়ার্কআউট, 15 মিনিটসের ওয়ার্কআউট। সেগুলো কিন্তু বাসায় বসে ম্যাট লাগে না, ওয়েটস লাগে না, কিচ্ছু লাগে না। এবং 10 মিনিটে তোমার যে হ্যাপি হরমোনস রিলিজ হয়, সেটার কারণে তোমার সারাটা দিন ভালো যায়। তো আমার মনে হয় এই এতটা ক্ষণ যে আমরা বাসায় বসে আছি, সেখান থেকে 10টা মিনিট বের করা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না। 10টা মিনিট বের করা ডিফিকাল্ট না, ডিটারমিনেশনটা বের করা ডিফিকাল্ট কিছু কিছু মানুষের জন্য। আপু একজন লয়ার, এবং আজরা আপু তুমি খুব ভালো বলো সব বিষয় নিয়ে। আমি একটু একজনের একটা কমেন্ট রয়েছে খুব সুন্দর, সেই কমেন্টটা পড়তে চাই। হিশাম চৌধুরী লিখেছেন, ডিড ইউ হ্যাভ এনি গুড আইডিয়াস ফর সাকসেসফুল লকডাউন অ্যান্ড নো ফুড ক্রাইসিস নেক্সট 1 month? ইট উইল হেল্প ফর বিডি। লাইক তোমাদের কাছ থেকে কোনো আসলে পরামর্শ অথবা তোমাদের কোনো মতামত কি রয়েছে যে কি করলে? নো ফুড ক্রাইসিসের জায়গাটায় তো আসলে গভর্নমেন্ট কাজ করছে, তারা ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সব জায়গায়। এছাড়াও বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান আছে যারা আসলে চেষ্টা করছে বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দেওয়ার জন্য। এছাড়া ব্র্যাকের কথা তো বলতেই হবে, ব্র্যাক ইতিমধ্যে কিন্তু অনেককে টাকা দিচ্ছে, তাদের একটা ক্যাম্পেইন করছে, সেটার মাধ্যমে কিন্তু অনেকেই পাচ্ছে এবং তারা ক্যাম্পেইন সেটা চালিয়ে যাচ্ছে। আশা করছি আসলে যদি সব ঠিকঠাক মতো চলে তাহলে ফুড ক্রাইসিস খুব একটা হবে না। লকডাউনের ক্ষেত্রে আসলে যেটা বলবো যে লকডাউনের কারণে পুরো বিশ্বের ইকোনমি এফেক্টেড হচ্ছে, সেই জায়গাটা নিয়ে আসলে করার এই মুহূর্তে কিছু নাই। তো আমাদের যেটা করতে হবে যে আমাদের গভর্নমেন্টেরই করতে হবে, এবং আমি মনে করি আমাদের গভর্নমেন্টের জায়গা থেকে তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। শুধু একটা জায়গায় মেক শিওর করতে হবে যে যে প্ল্যান গুলো হচ্ছে সেটা যেন প্রপারলি এক্সিকিউট করা হয়। রাইট, এবং যাদেরকে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে, আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছেন, তারা যেন নিজ নিজ জায়গা থেকে আসলে দায়িত্বশীলতার পরিচয় দেয়, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো শুধু সেটা না, আমি এটা বলি যে সরকার যে শুধু ত্রাণ দিচ্ছে তা না। আমি গতকালকে আমার একটা ফ্রেন্ডের কাছে শুনলাম, যারা ভাড়াটিয়া, যারা ঢাকায়, বিশেষ করে আমি ঢাকার বাইরে এখনো বলতে পারবো না, ঢাকায় যারা ভাড়া থাকছে, সরকার থেকে কিন্তু সেসব জায়গায় ভাড়াটিয়াদের ম্যাক্সিমাম এলাকায় যে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে আপনাদের বাসায় ফুড আছে কিনা। এটা আমি আমার 2টা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, গতকালকেই শুনেছি। তো সেখান থেকে বলতে পারলাম ত্রাণ তো দিচ্ছেই, এবং আজরাপু যেটা বললো বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে, বিভিন্ন আপনার বেসরকারি প্রতিষ্ঠান আছে, যেমন এবারে কিছু বেসরকারি প্রতিষ্ঠান নিজেরা উদ্যোগ নিয়েছে, লাইক মিশন সেভ বাংলাদেশ নামে একটা ওরা করছে, বিদ্যানন্দ ওরা করছে, ওরা বড় আকারে কাজ করছে, পার্সোনালি অনেকে কাজ করছে। কিন্তু আমার কাছে আমি যেটা ফিল করেছি, সবকিছু কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যারা একেবারেই দিনমজুর বা যারা হয়তো বা খুব বেশি গরিব তাদের জন্য। কিন্তু সেই ক্ষেত্রে যারা মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, যে সংখ্যাটা আমাদের এখানে সবচেয়ে বেশি, তারা কি করবে? তারা তখন কি করবে? তারা কিন্তু না খেয়ে থাকলেও কিন্তু ত্রাণের লাইনে তো দাঁড়াবেই না, কাউকে বলবেও না। আমাদের মিডল ক্লাসের তাদের কাছে আত্মসম্মানটা সবচেয়ে বেশি বড়। 1 মাস পরে সবচেয়ে বেশি ক্রাইসিসে পড়ে গেছে মিডল ক্লাস যারা রয়েছে তারা। বিকজ আমার মনে হয় যে মিডল ক্লাসের সঞ্চয় একদমই যে থাকে না তা কিন্তু না, সঞ্চয়েরও মানুষের একটা লিমিট থাকে। তো 1 মাস 1.5 মাস যাওয়ার পরে কিন্তু সেটা আস্তে আস্তে আসলে কমে আসতে থাকে। তো তাদের হয়তো এখন প্রয়োজনীয়তা হবে যে কোনো না কোনো ভাবে তাদেরকে সাহায্য করা হোক, কিন্তু তারা ওই
ত্রাণ নেয়ার জন্য বা সাহায্য নেয়ার জন্য বাসা থেকে বের হওয়া, কারো কাছে চাইতে পারা, এই জিনিসগুলো কিন্তু তাদের জন্য হবে না। আবার অনেক মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা দেখেছি যে যেখানে উপার্জনক্ষম মানুষ হচ্ছে একজন, সো সেই বেশিরভাগ বাসায় বসে আছে, রাইট? সো সেই দিক আমি থেকে আপনাকে একটু বলি শান্তা, আমি যখন এটা আমি অলরেডি 20 দিন মতো কাজ করছি, আমি যখন দেখলাম যে সবাই ত্রাণ দিচ্ছে যে একেবারে গরিবদের জন্য বা দিনমজুরদের জন্য, তখন চিন্তা করলাম কি মিডল ক্লাসদের জন্য কি হবে। তো তখন যেহেতু আমাদের মোটামুটি একটা ফলোয়ার্স বেস আছে, জাস্ট আমি একটা ভিডিও করে আমার ফেসবুকে বলেছি, তো সেখান থেকে আমি মোর দ্যান 50,000 ইমেল পেয়েছি শুধু মিডল ক্লাসদের কাছ থেকে, যে তারা সমস্যায় রয়েছে। খাবারের সমস্যা, অন্য কোনো মানে বাড়ি ভাড়া টাড়ি ভাড়া এগুলো তো সব আছে, বাট খাবারের সমস্যার জন্যই বলেছে। তো সেই জায়গা থেকে আমার যে আপনার যে কোয়েশ্চেনটা একটু আগে যে করেছে ঈশান চৌধুরী বা সামথিং লাইক দিস, আমার মনে হয় কি যারা কেপেবল আছি তাদের উচিত অবশ্যই যে খোঁজ নেওয়া। বাট খোঁজটা এরকম না যে আপনি যদি কোনো একটা মানুষের কাছে যে বলেন আপনার ঘরে কি খাবার আছে, সে জীবনেও আপনাকে বলবে না। যতখানি হাইট করে সম্ভব হলে একটা গিফটের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক, সেখানে তাদেরকে যদি হেল্প করা যায় বা লোন দিয়ে হোক, আমার মনে হয় অনেক সেক্ষেত্রে উপকার হবে। বিকজ দেখেন ত্রাণ কিন্তু অনেকের কাছে পৌঁছাচ্ছে, বাট মিডল ক্লাসদের কথা কিন্তু খুব একটা কেউ ভাবছে বা কতখানি কি করতে পারছে সেটা নিয়ে আমি এখনো সন্দিহান। আমরা সবাই যদি নিজ জায়গা থেকে এগিয়ে আসি তাহলে কিন্তু সমস্যাটা সমাধান করার আরেকটু ইজিয়ার হবে। এবার একটু পিয়াপু বললো যে অলরেডি সে একটা হচ্ছে ফেসবুকে ভিডিও করে দিয়েছে এবং অনেক রেসপন্সও পাওয়া গেছে। তো ওই জায়গা থেকে একটু বলো যে আমরা দেখেছি আমাদের দেশের বিভিন্ন সেলিব্রিটি যারা রয়েছেন বা যারা মিডিয়া রিলেটেড কাজ করছেন, তারা নিজ উদ্যোগেই কিন্তু প্রথম থেকে অনেকেই সাহায্য দিয়েছেন, সেটা লোয়ার ক্লাস হোক বা নিজেদের পরিচিত মানুষ হোক, তাদের সবাইকে। তো এরকম কোনো উদ্যোগ কি তোমরা ইতিমধ্যে নিয়েছো, যেটা আসলে অনেকেই রয়েছে যারা প্রকাশ করতেও পছন্দ করে না, তারপর আমি তোমাদের কাছে আসলে প্রশ্ন করছি যে নিজেদের থেকে এমন কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে যে অ্যাটলিস্ট আমার আশেপাশে আমার পরিচিত জন যারা আছে, যারা একটু এখন খারাপ অবস্থায় আছে, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি? হ্যাঁ অবশ্যই, সাধারণত করাই হয় শান্তা। এখন একেবারেই আমাদের তো জাকাত দিতে হয়, সেই পোর্শনটা তো আমাদের ডেফিনেটলি ঠিকঠাক মতো জায়গা মতো প্রতি বছরই আসলে পৌঁছে দিতে হয়, সেটা সারা বছর ধরে দিই অথবা এই রোজার মাসে দেই না কেন। তো সেই জায়গাটা থেকে কিন্তু হেল্পিং হ্যান্ডটা দেওয়ার ইনফ্যাক্ট আমাদের মুসলিমদের মাঝে এমনি আছে। এছাড়াও কিন্তু আমরা এই মুহূর্তে আমি স্পেশালি আমার কাছের যারা আছে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করছি, ফোন দিয়ে খোঁজ নিচ্ছি কি লাগবে না লাগবে, নিজের জায়গাটা থেকে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাচ্ছি যাতে সহযোগিতা করতে পারি বাকিদের। আচ্ছা পিয়াপু এবার বলো। শান্তা, আমি যেটা করেছি আমার ঢাকায় যারা আমার কাছের যারা আছে, কাছের বলতে আমি বলছি কি যে যারা আমাদের জন্য কাজ করে বা সবসময় একটা সার্ভিস দেয়, বা আমার খুলনায় আমার হোম টাউন, সেখানে যারা অনেক আগেও যাদেরকে চিনতাম, ইনফ্যাক্ট স্কুলের যারা টিচার রয়েছে তাদের কথা একটু আলাদাভাবে বলতে হয়, বিশেষ করে বেসরকারি স্কুলের টিচার বা আমাদেরকে কোচিং যারা করাতো তাদেরকে আমি ফোন দিয়েছি। ইনফ্যাক্ট আমি যেটা বললাম যে 50,000 ইমেল পেয়েছি, তো তাদেরকে ওখান থেকে আমি প্রায় এখন পর্যন্ত 500 জনকে সহযোগিতা করেছি। আমি কিন্তু সবাইকে টাকা দিয়েছি, বিকজ আমি কিন্তু লকডাউন অবস্থায় থেকে আমি বাইরে যে চাল ডাল কিনে নিয়ে আসবো, ইয়ে যে ওটা করতে গেলে না আরো হয়তো অনেক বেশি মানুষ অকুপাইজ করা লাগে, বাজার করো, ওটাকে ঠিক করো। আর আমি কিন্তু এই 50,000 ইমেলের মধ্যে থেকে যতজনকে সাহায্য করেছি এটা কিন্তু অল ওভার বাংলাদেশ, শুধুমাত্র ঢাকা থেকে না। তো মনে করেন আমি যখন সাপোজ সিলেটের সুনামগঞ্জে হয়তো বা দিচ্ছি, তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেমন অনেকের আছে যে বাচ্চার দুধ নেয়, যেটা শান্তা আপনি বলছিলেন একটু আগে, এরকম আমি অনেককে পেয়েছি। তো সেখান থেকে আমার মনে হয়েছে টাকাটা দেয়া, তারা তাদের মতো করে ছোট করে অল্প করে বাজার করে নিক, বা যেটা প্রয়োজনীয় বা মায়ের ওষুধ লাগবে, সবার তো প্রয়োজনটা একই রকম থাকে না, তো সেই ক্ষেত্রে আসলে টাকা দেওয়াটাই ইজিয়ার। হ্যাঁ, তো আর আমাদের জন্য একটু খুব ইজি হয়ে যায় কেন, যে আমাদের অনেক আমরা যদি একটা কথা বলি বা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে, সো যেখান থেকে নিজেদের তো আছে বা ফান্ড পাওয়া কিন্তু খুব একটা ডিফিকাল্ট হয় না যদি আমরা দিতে চাই মানুষকে। তো সেখান থেকে আমার মনে হয় কি মানুষের আরো একটু এগিয়ে আসলে, বিকজ সামনে যেহেতু রমজান রয়েছে, এটা কিন্তু অনেকদিন ধরেই যাবে, তো রমজানের সময় কিন্তু মানুষ আরো বেশি সাফার করবে। তো মানুষ যদি আরেকটু এগিয়ে আসে, আরো
যতটুকু মানুষকে হেল্প করা যায়। সো হোপফুলি রমজানে আমাদের দেশে যেটা হয় যে আমরা সবকিছুই দেখি একটা মূল্যের মানে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি থাকে, সবকিছু মানে প্রয়োজনের অতিরিক্ত বাজারে থাকার পরেও দেখা যায় যে দামের কারণে সাধারণ মানুষের জন্য কেনাটা অনেক কঠিন হয়ে যায়। অ্যাটলিস্ট এই বছরে এসে আমাদের যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এই দিকটাতে তারা অ্যাটলিস্ট নজর দেবেন, কারণ এমন একটা বিপদ যেটা সবার জন্যই সমান। তো এই ক্ষেত্রে কেউ আসলে মজুতদারি করা অথবা অতিরিক্ত দ্রব্যমূল্যের দাম দেখে যারা অনাহারে আছে তাদেরকে কষ্ট দেয়া, এই কাজটা করবেন না এই বছরে। আমি অবশ্যই এটা মন থেকে চাইছি, জানি না কি হবে, কারণ আমরা প্রথম থেকে দেখেছি যখন আমাদের দেশে এই করোনার প্রভাব পড়া শুরু করলো এবং সাধারণভাবে প্রথমত হচ্ছে সবাই জানলো যে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড জীবাণুনাশক দরকার, আমরা কিন্তু দেখেছি সেটা অলরেডি মার্কেট আউট হয়ে গেছে এবং প্রাইস অনেক বেশি ছিল, যার কারণে আমাদের সরকার থেকে এটার ব্যবস্থাও গ্রহণ করতে হয়েছে, প্রশাসনিকভাবে তাদের সবাইকে থামানোর চেষ্টা করা হয়েছে। তো এবারে দ্রব্যমূল্যের ক্ষেত্রে কি হবে আমি সেটা নিয়ে আসলে সন্দিহান, কারণ আমরা যারা ভালোভাবে আছি হয়তো আমরা দামটা বেড়ে গেলেও কিনতে পারবো, কিন্তু যারা এখন একেবারেই কর্মহীন অবস্থায় আছেন, হয়তো তাদের অল্প পুঁজি অল্প যে সঞ্চয় রয়েছে সেটা দিয়ে চলার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হবে। এই সময়টা আসলে মনুষ্যত্বটা অনেক বেশি প্রয়োজন, মনুষ্যত্বটা সবার মাঝ থেকেই আসলে প্রয়োজন, এবং মানুষের কথা ভাবতে হবে, তাদের ভালো বিষয়টা ভাবতে হবে, শুধু নিজের ভালো ভাবলে হবে না, সেই মনুষ্যত্ব যেন বেরিয়ে আসে। আসলে সেটাই আমি দোয়া করছি মানুষের কাছে, যে সেই হিউম্যানিটিটা যেটা আমাদের মাঝে আছে সেটা যেন ভিতর থেকে একটু বেরিয়ে আসে। তুমি তোমার খুলনার কথা বলছিলে, খুলনা খালিশপুরে তুমি আর আমি একটা প্রোগ্রাম করেছিলাম, তোমার নিশ্চয় মনে আছে, ইয়ামাহার প্রোগ্রাম ছিল। তো তখন আমরা দেখেছি যে ওখানকার মাঠে প্রচুর মানুষ ছিল যারা একেবারেই তোমার গ্রামের, হয়তো ছোটবেলা থেকে তারা তোমাকে দেখেছে যে আমাদের নিয়ে একটা সময় বড় হয়েছে, তোমাকে সারা দেশের মানুষ চিনেছে বা ইন্টারন্যাশনালি তোমার কাজ করার সুযোগ হয়েছে। একটু গ্রামের মানুষদের কথা বলো যে ওখানে যখন তুমি ফোন করেছো এবং তাদের সমস্যার কথা জানার চেষ্টা করেছো, তাদের পাশে দাঁড়ানোর কথা মানে ইচ্ছে প্রকাশ করেছো, তখন সেই মানুষগুলোর আসলে ভালো লাগাটা কি ছিল? একটা থাকে না যে এক্সপেকটেশন তার চেয়ে তো বেশি কিছু হয়ে যাওয়া, অথবা তুমি ফোন করেছো এটা হয়তো তারা ভাবতেই পারছিল না, এমন খুলনার কথা যদি বলি, খুলনায় যাদেরকে আমি ফোন দিয়েছি আমি তাদের সারা বছর খোঁজ নিই, জাস্ট করোনার জন্য খোঁজ নিইনি, সারা বছরই খোঁজ নিই। তো তাদের কাছে নর্মাল যে একটা সমস্যায় পড়েছি আমি ফোন দেবো এটা হয়তো এক্সপেক্টেড, কিন্তু আমি যাদেরকে এখন আমি যেটা বললাম না, আমি ইমেল পাচ্ছি এবং ইমেল পেয়ে আমি এটা ভেরিফাই করছি, ভেরিফাই করে আমি কিছু কল দিচ্ছি এবং আমার কিছু ফ্রেন্ডরা সবাই মিলে কাজ করছি, ইমেল করছি এবং বিকাশ অন্য একজন কেউ করে দিচ্ছে হয়তো বা আমি নিজেই করছি। তো আমি যখন কলটা আমি নিজেই দিই, কারণ আমি মানুষকে রিচ করতে পারি, আমি মানুষকে টোন শুনলে আমি বুঝতে পারি, কারণ অনেকের অনেক ফ্রডও আছে, রাইট? যাদের লাগবে না তারা টাকার জন্য হয়তো বারবার ওরকম একটা বানিয়ে ইমেল করলো। তো মানুষ না এত বেশি ইমোশনাল হয়ে যায়, আপু আপনি ফোন দিয়েছেন, অনেকে কিছুক্ষণ চুপ থাকে, অনেকে বলে আপু আমি আপনাকে পরে মাঝে মাঝে কল দেবো, বা পরে আবার অনেকে তৎক্ষণাৎ ভাবে কিছু বলতে পারে না, বাট পরে আবার আমাকে ইমেল করে। ইনফ্যাক্ট ট্রাস্ট মি, আমার কাছে এরকম কয়েক হাজার ইমেল জমে গিয়েছে। সো মানুষের যে ইমোশনাল, আমরা বাঙালি জাতিরাই যে অনেক ইমোশনাল এবং সহজ সরল, আপনি যেটা বলছিলেন, সো এইটা না অনেক বেশি ফিল করা যায়। এবং আমি ছোট্ট একটা গল্প বলি 15 সেকেন্ডের। আমি অনেককে ফোন দেওয়ার মাঝখানে একটা মেয়েকে ফোন দিয়েছিলাম, যে আমি ওকে ফোন দিলাম যে আমি ওর ইমেল করেছি, বেচারি অনেক কষ্টে আছে, ওর বাচ্চার দুধ দেয়। তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, সাভার থেকে, মেয়েটা সাভারে থাকে। তা আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আপনি মেয়েটা ঠিকই ফুপানো অনেক কান্না হয়তো মেয়েটা দেখছি আমার লাইভ আজকে কাঁদতেছে। তো তখন আমি বললাম কি হয়েছে, আপনার সমস্যা, আপনার কি সমস্যা হয়েছে? মেয়েটা তখন কান্নায় স্টার্ট করলো। 3 মিনিট ধরে তাকে আমি থামাতে পারি না। মেয়েটা একটু পর তার 7 মাসের বাচ্চাকে নিয়ে সুইসাইড করতে যাচ্ছিল, বিকজ তার বাচ্চার দুধ নাই। হাজবেন্ড চলে গেছে, বাবা নাই, বাবা এক জায়গায় চলে গেছে, মা মারা গেছে, 7 মাসের বাচ্চাকে নিয়ে সুইসাইড করতে যাচ্ছিল। তো ওরকম মানে আমি এই করোনার জন্য এরকম কয়েকটা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, আমি মনে হয় আমি লাইফে আমি ভুলবো না, পুরো গুজবাম হয় চিন্তা করলেও বা বলতে গেলেও এখনো। তো হ্যাঁ, এই থেকে আসলে ধারণা করা যায় যে কিছু মানুষ কতটা
অসহায় পরিস্থিতিতে এখন রয়েছে। একেবারে আমার কাছে খুব চমৎকার একটা কমেন্ট রয়েছে, কমেন্টে পড়তে চাই। পাপিয়া লিখেছেন, আপু কথাগুলো অনেক সুন্দর, বাট কজন বুঝবে আমাদের মতো মানুষ কত সমস্যায় আছে। কিছু মানুষ তো হেল্প করার পিক তুলে এফবিতে ছেড়ে দেয়া হয়, এটা কি ঠিক আপু? সত্যি আমরা হেল্প চাই আপু, তবে লোক দেখানো না। উত্তর চাই। এই যে এইখানে একটা কথা আছে, আমি জানি। আমি প্রথমে বলছিলাম যে চিন্তা করছিলাম যে কেউ যদি ছবি তুলে দেয় সেটা তার ব্যাপার, কিন্তু এখন মানুষ এমন একটা নোংরামি পর্যায়ে যেটা নিয়ে গিয়েছে, মানুষের চেহারা নিয়ে মানে একটা চাল ডাল 7 জন মিলে একটা লোককে দিচ্ছে। দ্যাটস স্যাড, বিকজ অনেকের কিন্তু করোনার কারণে একটা ভিকটিম হয়ে গিয়েছে। সাহায্য কে নিচ্ছে? ছবিগুলো এমন ভাবে তারা ফটো সেশনে ব্যস্ত যে মাঝে মাঝে বোঝা মুশকিল যে কে একেবারে। এবং আমার মনে হয় এবার থেকে কেউ যদি এরকম ছবি তুলতে চায়, প্লিজ যার ছবি তুলবেন তাকে আপনার মডেল হিসেবে ইউজ করছেন, তাকে শুধু টান না, তাকে টাকাও দেবেন। মডেল হিসেবে যেভাবে টাকা দেন, বিকজ এই একটা ছবি নেই মানুষ আপনারা অন্যান্য কত জায়গা থেকে আর কি করছেন। দ্যাটস ভেরি স্যাড। কারণ অন্যান্য যার ছবিটা তুলছে, যারা আসলেও লজ্জা শরম বাদ রেখে মিডল ক্লাস পজিশন আনতেও যায়, বাট জাস্ট বিকজ ছবি তোলার ভয় অনেকে যাচ্ছে না। এবার একটু বলো যে তুমি তো একজন লয়ার, তোমাদের আমি কিন্তু আমার ফ্রেন্ড আছেন লয়ার, আমার সবার আগে মনে হতো যে ওই জায়গা থেকে যদি কখনো এই ভাইরাসটা একবার ছড়িয়ে যায়, বিকজ আমার অভিজ্ঞতা আছে, ওখানে গিয়ে দেখেছি আমি প্রচন্ড ভিড় থাকে, অনেক মানুষ, এবং সাধারণ মানুষ মানে কি বলবো কিভাবে করে তারা বসে আছে দাঁড়িয়ে আছে একে অপরের সাথে, মানে ডিস্টেন্স মেনটেন করা তো কোয়াইট ইম্পসিবল। আর বিশেষ করে আরেকটা ভয় ছিল যে যারা আসলে আমাদের কয়েদিরা রয়েছেন, জেলখানায় রয়েছেন, তাদের মধ্যে থেকে একজন যদি আক্রান্ত হন, তাহলে সে যখন আবার ফিরে যাবেন জেলখানায়, সেখান থেকে আবার সবাই আক্রান্ত হবে। তো সেক্ষেত্রে কি অবস্থা হবে? বাট আমার মনে হয় যে সরকার খুবই ভালো একটা ডিসিশন নিয়েছে যে খুব দ্রুত তোমাদের সবকিছু স্টপ করে দেওয়া হয়েছে। তোমার জায়গা থেকে একটু বলো, যেহেতু তুমি একজন লয়ার, এই জায়গা থেকে তোমার মতামত কি? তোমাদের যে প্ল্যাটফর্মটা ছিল সেটা আবার তো এখন টোটালি স্টপ কার্যক্রম, তো এই ক্ষেত্রে না, টোটালি কিন্তু স্টপ না, টোটালি কিন্তু স্টপ না। ইমার্জেন্সি কেসগুলো কিন্তু এখনো চলছে। ইমার্জেন্সি কেসগুলো কিন্তু কোর্ট কিন্তু বন্ধ নাই, পুরা ইমার্জেন্সি কেসগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এবং সদরঘাটের বাংলাদেশের এইটুকু বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষের ম্যাক্সিমাম যাদের সমস্যা, তারা ওই জায়গায় যে চলে আসে। তো কতখানি আনহাইজেনিক অবস্থা, যারা একমাত্র লোয়ার কোর্ট বা জাজ কোর্টে গিয়েছেন তারাই বলতে পারবেন। আপনি শান্ত একটু আগে বললেন না যে একজন বুড়া চাচা বলেছেন যে করোনা গলার মধ্যে ঢুকে যায়, গোল গোল বাঁচবো কিনা। সো আমার মনে হয় কি যারা ম্যাক্সিমাম সদরঘাটে যাচ্ছে বা কোর্টে যাচ্ছে, এদের মধ্যে অনেকের কিন্তু এরকম অবস্থা, তারা এখন পর্যন্ত ভালোভাবে জানে না করোনা ভাইরাসটা কি। এবং নট অনলি দ্যাট, বা যারা লয়ার আছে জাজ আছে, তাদের তো তাদের কারণে, তাদের প্রফেশনের কারণে যেতেই হচ্ছে। সো তাদের কথা কি বলবো, কিন্তু যারা অন্যান্য জনসংখ্যা রয়েছে, অন্যান্য মানুষজন রয়েছে, তারা কিন্তু একেবারেই কিন্তু তাদের আইডিয়া নাই। এবং শুধুমাত্র যেটুকু করোনা বলে যেটুকু তারা জানে, দ্যাটস নট সাফিসিয়েন্ট। এবং শুধু সেইটা না, করোনায় যদি এরা খুব একটা ভিকটিম নাও হয়, তারা অন্যান্য যাদের যেসব সমস্যা রয়েছে, কেউ খেতে পারছে না, কারোর জায়গা জমি চলে যাচ্ছে, কারোর কেউ মেরে ফেলেছে, সেগুলোর কি হবে? একটা করোনার কারণে হয়তো বা সবকিছু স্টপ হয়ে গিয়েছে, বাট এমন অনেক কিছু আছে কিন্তু আমরা চাইলেও কিন্তু স্টপ করতে পারি না। এর মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে পেটের ক্ষুধা, রাইট? সো খুব বাজে একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আমার মনে হয় এই এফেক্টটা এই পুরো বছরটা জুড়ে থাকবে। এফেক্টটা একটা থেকে যাবে কিন্তু, বিকজ বিশ্বের যে অর্থনীতিতে যে মন্দাটা গিয়েছে, এটা কিন্তু থেকে যাবে। সো এটা সবার মিলে কেপেবল হয়ে এটাকে ফেস করতে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ ওয়ে। একদম সত্য কথা। আচ্ছা আজরাপু থেকে এবার একটু আসি, তোমার আমার প্রফেশন সেম, দুজনেই আমরা জানি যে টানা একটা ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটবে। এমন একটা এক্সপেকটেশন ছিল যে মার্চ এন্ড এপ্রিলের 20-22 তারিখ পর্যন্ত আমরা দম ফেলার সময় পাবো না, তারপরে গিয়ে রমজান মাসে একটু রেস্ট নিব। তো যখন হঠাৎ করে কাজ টাজগুলো একদম ক্যান্সেল হয়ে গেল, বাসায় মানে বসে পড়লাম আমরা সবাই মিলে, তো অর্থনৈতিক একটা ক্ষতির সম্মুখীন কিন্তু আমাদেরকেও হতে হয়েছে। কাজ আমি বিশ্বাস করি যে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছি, সেটা একটা ছেলে অথবা একটা নারী, মানে মেয়ে যেই হোক না কেন, সবারই কিন্তু একটা আমি বলবো যে বিশাল ধাক্কা লেগেছে। বিকজ আমি আমার জায়গা থেকে চিন্তা করি যে আমার মতন যারা রয়েছেন
তাদের ক্ষেত্রেও। তো তোমার কি মনে হয় যে যারা আমরা ফ্রিল্যান্সার রয়েছে, শুধু তুমি আর আমি বলে না, আমাদের মতন আরো অনেকেই রয়েছে এবং অনেকে তার ফ্যামিলির সম্পূর্ণ ব্যয়ভারও বহন করেন, তাদের অবস্থাটা কি হতে চলেছে? কারণ আমরা আমরা কিন্তু এমন একটা জায়গায় যে ধরো আমি আমার সাহায্য কাকে দিচ্ছি বা কজনকে দিব সেটা আমি বলতে পারবো, কিন্তু আমি কিন্তু কাউকে বলতে পারবো না যে আমাকে সাহায্য করতে হবে বা আমার সাহায্যের প্রয়োজন। তো এটা নিয়ে তোমার কি মনে হয়? শান্তা এমন একটা প্রশ্ন করে বসলা, উত্তর দিতে গিয়ে নিজে ভয় লেগে উঠলো। এই জায়গাটা থেকে বেরিয়ে আসবো কিভাবে সেটা আসলে জানি না। মানে আমি যদি শুধু আমার ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে এত বাজেভাবে এফেক্টেড আমরা অবভিয়াসলি সবাই, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার ইন্ডাস্ট্রির কথাটা বলছি। আমাদের এই সময়টা হচ্ছে পিক টাইম এবং এই সময়টাই সব কাজ হয়। আমার মনে আছে গত বছর আমি বলছিলাম যে আস্তে আস্তে করে রোজার ঈদ আর বৈশাখ এক হয়ে যাচ্ছে, সময়টা মাঝে কমে যাচ্ছে, এটা তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ ক্যাম্পেইন গুলো দেখা যাবে এক হয়ে যাচ্ছে, একটা ক্যাম্পেইন হবে দুটার জায়গায়। আমাদের যে দুটা বড় ক্যাম্পেইন যে সময়টা, সেটা ভাবতে ভাবতে এমন একটা সময় চলে আসলো যে সব ক্যাম্পেইনই গায়েবই হয়ে গেল। সো মানে ইটস অনেস্টলি শান্তা, আমি জানি না আমাদের কি হবে, আমি জানি না আমরা কি করব, আমি জানি না আসলে। এই আমাকে জিজ্ঞেস করলে আই ডোন্ট থিঙ্ক এটা 2021 এর আগে ঠিকঠাক হবে। 2021 এর বৈশাখের আগে আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি আবার রিটার্ন করতে পারবে, ইন কেস দ্য ইকোনমি অ্যাকচুয়ালি ব্যালেন্সেস ইটসেলফ আউট, অনলি দেন। বাট আই ডোন্ট হ্যাভ অ্যান আনসার ফর দ্যাট। এবং আগামী বছর তো ইনফ্যাক্ট বৈশাখও তো রমজান মাসেই হচ্ছে, এটা তো আমরা জানি। রমজান মাসে হচ্ছে, ওইটা একটা এফেক্ট করবে। এবং আমি শান্তা, আমি এখানে একটু বলি, ইউসুফ নামে একজন তিনি কমেন্ট করেছেন, আমি এখানে দেখতে পাচ্ছি যে পিয়া জান্নাতুল এখন পর্যন্ত ত্রাণ যারা যারা পায়নি তারা কি করবেন একটু বলবেন। তো ইউসুফ, আমি আপনাকে বলতে চাই, যারা যারা ত্রাণ পাননি, আপনার সরকারি কিন্তু দেওয়া অনেকগুলো নাম্বার রয়েছে। ইনফ্যাক্ট করোনা বিডি নামে একটা ওয়েবসাইট রয়েছে, জাস্ট করোনা বাংলাদেশ লিখলে সার্চ দিলেই পেয়ে যাবেন, সেখানে অনেক নাম্বার রয়েছে। হ্যাঁ, যেহেতু অনেক মানুষ মাঝে মাঝে ম্যাক্সিমাম টাইম বিজি পাওয়া যাচ্ছে, বাট কিপ ট্রাইং। সরকার খুব ভালো ভালো উদ্যোগ নিয়েছে, আপনারা যদি ফোন দেন অবশ্যই আপনাদের পর্যন্ত পৌঁছে যাবে। সো প্লিজ একেবারেই হতাশ হবেন না। এটা ভালো বলেছো। এবং আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কিছুদিন কিন্তু আমাদের যারা আসলে সেনাবাহিনী রয়েছেন এবং যারা এয়ারফোর্স রয়েছেন, তারা কিন্তু এখন মাঠে নেমেছেন সাহায্য পৌঁছে দেওয়ার জন্য। এবং তারা বেছে বেছে যারা আসলে সাহায্য পাওয়ার মানে যোগ্য, যাদেরকে দেওয়া উচিত, তাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পর্যন্ত যাচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট। তবে আমার বিশ্বাস অচিরেই আমরা মিডল ক্লাস নিয়ে যে প্রবলেমটাতে পড়েছি, যে অনেকেই হয়তো ওভাবে করে চাইতে পারছেন না, তাদেরকেও বের করে দেয়া হবে ত্রাণগুলো খুঁজে খুঁজে। আরেকটা অনেক বড় আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আমি একটু কমেন্টটা পড়তে চাই। থ্যাঙ্কস আপু, তোমাকে, তুমি আমার SMS পড়ছো, সো লাভ ইউ আপু। আমি সত্যি কবে খুবই সমস্যায় আছি, আর কত মানুষ আমার মতো আছে, প্লিজ তোমরা এই সময় আমাদের পাশে এসে দাঁড়াও, সময় হলে কল দিও। তোমাদের কথা শোনা চোখে পানি ধরে রাখতে পারি না। আছে আই থিঙ্ক এটা বোধহয় পিয়া আপুর জন্য ছিল। টেক্সটটা খুব সুন্দর একটা কমেন্ট করেছে, কিন্তু হোপফুলি ইনফ্যাক্ট পাপিয়ার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। পাপিয়া, আমি ইনফ্যাক্ট এখানে কমেন্টস গুলো দেখছিলাম এবং কমেন্টস গুলো পড়ে একটু মন খারাপও হচ্ছিল, কারণ এখানে না অনেক অদ্ভুত টাইপের কমেন্টস মানুষ করে যাচ্ছে। আমরা আসলে আমি যেটা মনে করি, মানুষের পাশে মানুষের দাঁড়াতে হবে, এবং সেটা শুধু করোনা কালে না, সেটা বেঁচে থাকার কারণে। এবং আমার মনে হয় না আসলে মন্দ কোনো কমেন্ট করে আমরা লাইফে কোনো কিছু অ্যাচিভ করতে পারি। তো আসলে পাপিয়ার উদ্দেশ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই যে তুমি এত সুন্দর করে পিয়াকে ধন্যবাদ জানালে, সেটা দেখেই আসলে আমার মনটা খুব খুশি হয়ে গেল। এই যে পজিটিভ বিষয়টা, তুমি একটা পজিটিভ কমেন্ট করেছো, সেটা দেখে আমার ভিতরে একটা পজিটিভিটি এসেছে, সেটাই কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। এবং এই জিনিসটাই কিন্তু আমাদের কাছে আছে আজকে। আসলে কার কাছে টাকা, কার কাছে নাই, কার কয়টা গাড়ি, ইট ডাজ নট ম্যাটার। আমরা আজকে সবাই একত্রে এক কাতারে একসাথে দাঁড়ানো, এবং আমরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, যদি একে অপরকে সহযোগিতা না করি, তাহলে এই মন্দা থেকে বেরিয়ে আসতে আমাদের জন্য অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি সবার কাছে অনুরোধ করছি যে নিজের ভেতরে যতটুকুই পজিটিভিটি থাকুক না কেন, সেটা বহিঃপ্রকাশ করার চেষ্টা করেন, কারণ এই সময়টা নিজেদের নেগেটিভিটি দেখানোর সময় একদমই না।
এবং ধন্যবাদ আমার মনে হয় আপনাকে আবারও। যারা অনেক অনেক নেগেটিভ কমেন্টস করেন, সেটা শুধুমাত্র আমার লাইভে তা না, আমি অন্যান্য লাইভ অথবা অন্যান্য যাদের কথাই শুনি সেখানে অনেক কিছুই বলা হয়। আমি শুধু যারা নেগেটিভ বলেন অলওয়েজ তাদের ক্ষেত্রে বলবো যে আমার মনে হয় এটা একটা সময়, যে সময়টাতে আপনি চর্চা করার মাধ্যমে নিজেকে পজিটিভ করতে পারেন, কারণ আপনার পজিটিভিটি আপনার পরিবারের মধ্যে ছড়িয়ে যাবে, যেহেতু এখন পরিবারে প্রচুর সময় দিচ্ছেন, এবং এই পজিটিভিটির চর্চার কারণে পরবর্তী সময়ে যে একটা ক্রান্তিকাল আসবে সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে উতরে আসতে পারবেন। বিকজ পজিটিভিটি মানুষের রাস্তাকে অলওয়েজ অনেক সহজ করে দেয়, সে অনেক দূর যেতে পারে, তার বন্ধুর সংখ্যা বেড়ে যায় এবং তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও বেড়ে যায়। তো এটা আসলে আমাদের এই সময়টাতে আমার মনে হয়, আমরা আগে হয়তো অনেকেই ভাবতাম যে বেঁচে থাকার জন্য আমার কাউকে দরকার নেই, আমি একা বেঁচে থাকলেই হবে, কিন্তু এখন একটু চিন্তা করে দেখো তো, যদি পৃথিবীর আর কেউ বেঁচে না থাকে, আমি একা বেঁচে থাকি, এই পৃথিবীতে আমি বেঁচে থেকে তখন কি করব, তাই না? তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে এইভাবে চিন্তা করা উচিত যে কাউকে আমি ভালো বললাম, কাউকে মন্দ বললাম, কারো কাজের খুব অ্যাপ্রিসিয়েট করলাম, কারো কাজকে খুব বাজে বললাম, এটা না করে এই সময়টাতে আমরা তো বলি যে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি চাইতে হবে, অনেক বেশি ইবাদত করতে হবে, পাশাপাশি কিন্তু পজিটিভ বিষয়টাকেও আয়ত্ত করতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেনি যে তোমরা নেগেটিভ চিন্তা করো, অন্য মানুষকে গালি দাও, বকা দাও, অন্য মানুষ সম্পর্কে বাজে কথা বলো। তুমি ইবাদত করো, ইবাদতটা তখনই পরিপূর্ণ হবে সেই ইবাদতের মাধ্যমে যে কথাগুলো বলা হয়েছে মানুষের সম্পর্কে, সেটাও তোমাকে মানে মেনে চলা উচিত। যদিও এতটা ধর্মীয় বিষয়ে আমি কথা বলতে পারবো না, বাট এটা আমার বিশ্বাস। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে সবার আগে আমি অন্য মানুষদেরকে ভালোবাসতে শিখি, কাউকে খারাপ না বলতে শিখি, আমার দ্বারা কারো ক্ষতি না হোক, এবং পাশাপাশি ইবাদত করছি, এটাই সবচেয়ে বড় ইবাদত হওয়া উচিত। সুন্দর বলেছেন। আমি একটু পড়তে চাই। আমার ফ্যামিলি 50 জনকে খাবার দিয়েছে আপু। হৃদয় বলছেন, এটা হৃদয় ব্যাপারে অনেক অনেক সুন্দর একটা উদ্যোগ ছিল আপনাদের, আমরা অবশ্যই অনেক সাধুবাদ জানাচ্ছি আপনাকে। আর একটা জিনিস কি খেয়াল করেছো প্রিয়াপু, অনেক কিন্তু কমেন্ট আসছে যে তোমার সাথে যারা যুক্ত ছিলেন বা আমাদেরকে যারা নিয়মিত দেখেন, তাদের এই পজিটিভ কমেন্ট গুলো কিন্তু খুব ভালো লাগে, যে লাইভে এসে দর্শকদের সাথে সরাসরি তাদের কথা শোনা যায়, মানে আমরা এখন কমেন্ট গুলো পড়তে পারছি, যুক্ত হতে পারছি, এটাই অনেক বড় একটা পাওয়া আমাদের। আচ্ছা, এবারে একটু বলো, অনেকক্ষণ তো করোনা সাবজেক্ট নিয়ে কথা বললাম, আমরা দেখছি এই হোম কোয়ারেন্টাইন সেশনে সবাই এসে কুক হয়ে যাচ্ছে, প্রচুর রান্না বান্না হচ্ছে, নতুন নতুন ডিশ করা হচ্ছে। সো এই ক্ষেত্রে তোমাদের কি এমন কোনো এক্সপিরিয়েন্স রয়েছে যেটা কখনোই করোনি বাট এবারে করেছো এবং বাসায় সবাই খুব আনন্দ নিয়ে খেয়েছে? আমার মনে হয় কি জানো, আমি একটা কথা বলি, রান্নাবাড়ির ক্ষেত্রে আমি জিরো, একদম এই এই জিনিসটা আল্লাহ আমাকে দেয়ই নেই, মানে একদম দেয় নেই। এমন না যে আমি জিনিসটা করার চেষ্টা করিনি, আমি ব্যাপারটা আয়ত্তে আনার চেষ্টা করেছি, একটু রান্না করার চেষ্টা করেছি, বাট এত বাজে হয়, মানে সত্যি কথা বলতে শত্রুকে খাওয়াতে হবে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমার শাশুড়ির একটু করে মনের শখ পূরণ হচ্ছে, কারণ সে আমাকে তার স্পেশাল কিছু রেসিপি শেখাচ্ছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাঁ, ইনফ্যাক্ট আসলে আমি সেই সময়টা বাসায় দিতে পারছি, যে মা আমাকে আসলে বসে, যে আমার হাজবেন্ডের যে ফেভারিট কেকটা, তার বার্থডে ছিল এপ্রিলের 12 তারিখে, তো সাজিদ একটা পাইনাপল কেক খায়, সেটা মা বানিয়েছে এবং সেটা কিভাবে বানাতে হয় সেটাও আবার আমাকে শিখিয়েছে, এবং তারপরে সেকেন্ড ব্যাচও বানানো হয়েছে, সেকেন্ড ব্যাচটা আবার আমাকে বলা হয়েছে তুমি করো। জায়গাটা থেকে হ্যাঁ, যেটা হয়তো বা একটা সময় মনে হতো একদমই পারি না, এখনো মনে হয় পারি না, তারপরে একটু একটু চেষ্টা চলছে। আমি কিন্তু রান্না করি মোটামুটি সবসময়। আমাকে বার্থডে উইশ করো, বিকজ গতকাল আমার বার্থডে ছিল। ও বিলেটেড হ্যাপি বার্থডে। আগে বলতে হবে, তাহলে মধ্যে দিয়ে শুরু করতে পারতাম। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। দ্যাটস নো প্রবলেম। এখনো বলেছো, আমি এখন তাতেই হ্যাপি, বিকজ হচ্ছে আমার মনে হয় মানে পরিবেশটাই এরকম থমথমে যাচ্ছে না, এই সময়টাতে আমরা বার্থডে সেলিব্রেট করাও ভুলে গেছি, এবং সেলিব্রেট করে ধরো দু একটা ছবি যদি পোস্ট করতে চাই সেটাও ভয় লাগে যে ছবি দেখে কে কি বলবে। অনেক সময় আছে নিজের পজিটিভ বিষয়গুলো কিন্তু অনেকটাই দমে যায় যখন আমরা প্রচুর নেগেটিভ কমেন্ট পাই বা পাশ থেকে অনেকেই নেগেটিভ কিছু বলে। পিয়াপু খুব মনোযোগ দিয়ে হচ্ছে কমেন্ট করছে, আমি চাই কমেন্টটা পিয়াপুর জন্যই এসেছে। কি লিখেছে এত
মোবাইল স্ক্রিনে দেখছি তো অনেক ছোট করে লেখা, সে কারণে আমি বলে শোনাচ্ছি। দাঁড়াও, পিয়া আপু আসলে অনেক ভালো মাইন্ডের একজন মানুষ। আমাদের দেশে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, বাট আমি মনে করি পিয়া আপুর মতো অনেক বড় মনের মানুষ খুবই কম আছে। আমি দেখেছি অনেকে খুব বাজে কমেন্টস করে, তারা আসলে পাগলের চেয়েও খারাপ। কারণ পিয়া আপু দেশের এই অবস্থায় যা যা করেছে মানুষের জন্য, সেটা আসলেই নগদ কাজ। সো গড ব্লেস ইউ পিয়া আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গা থেকে আমি এটাও বললাম যে পিয়াপুর মতো বড় মানুষ অনেক কম আছে, বিকজ ও লম্বায়ও অনেক বড় সবার চাইতে। আচ্ছা, পিয়াপুর রান্নার কথা শুনি, তোমারটা তো শুনলাম, এবং তুমি যে শিখছো আজরাপু, এটা কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমাদেরকে দাওয়াত দিয়ে অ্যাটলিস্ট পাইনাপল কেকটা খাইও, তাহলে মানে খাওয়ালে একটু বুঝতে পারবো যে কেমন। দুটো করবে, একটা হচ্ছে আন্টি করবে, একটা হচ্ছে তুমি করবে, দেন আমরা খেয়ে মার্কিং করবো। না না, সেই কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। ওকে, এবার পিয়াপু বলো যে তুমি বাসায় নতুন কি রান্না করেছো? আমি তো টুকটাক সবসময় রান্না করতে থাকি, সো নতুন আলাদা ভাবে বলার মতো কিছু করিনি। রান্নায় তো তেল থাকে না, তোমার রান্নায় এক চিমটি অলিভ অয়েল, একটু লবণ। না 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 না, আমার বাসায় সব ধরনের রান্না হয়। আমার বাসায় মাঝে মাঝে, বিকজ ফারুক আমার হাজবেন্ড খুব হেলথ কনসিয়াস, সো দেখা যায় ওর জন্য ব্রোকলি বা অনেক কিছু দিয়ে পাস্তা অনেক কিছু করি আলাদা ভাবে। বাট আমি দেখা যায় কি আমি ভর্তা খাই, খিচুড়ি খাই, পোলাও খাই, তো আমার জন্য আমার এই টাইপের রান্না আমি মনে লাগে না। আজ আমার মনে হয় পেঁয়াজ গায়ে লাগে না, কিন্তু দিস ইজ কাইন্ড অফ ট্রু অ্যাকচুয়ালি। আমি কিন্তু আসলে অনেক খাই, সবাইকেও, আর বাট ওয়ার্কআউট অনেক করি, সো দেখা যায় কি সব মিলে ঠিকঠাক হয়ে যায়। আর রান্না ইজ নট সামথিং নিউ ফর মি। তখন আসলে আমি চিন্তা করি যে ও আসলে ওয়ার্কআউট কেন করছে বা কি প্রয়োজনে করছে। বিশেষ করে যখন আমি দেখি সে রেগুলার ওয়ার্কআউট করছে এবং পোস্ট দিচ্ছে, আমি স্টোরি গুলো বেশি ফলো করা হয়, তখন আমি খুব চিন্তা করি যে ও মাই গড। আচ্ছা, আমি কিন্তু ওয়ার্কআউট করি শুধুমাত্র ফিগার মেইনটেইনের জন্য না, আমার ওয়ার্কআউট করলে কিন্তু অনেক স্ট্রেস চলে যায়, মানে এত বেশি আমার আফটার ওয়ার্কআউট আই ফিল সো রিল্যাক্স, সো গুড। সো ওইটা আমাকে কিন্তু অনেক রিলিফ দেয়, সেটা কিন্তু একটা বড় কারণ ওয়ার্কআউট করার। রাইট, আমার মনে হয় যে মানে ওয়েট মেইনটেইন করার চাই তো ওয়ার্কআউট করাটা বেশি প্রয়োজন হচ্ছে, যে হ্যাপি হরমোন যেটা রিলিজ হয় ওটা লাইফে, মানে আমার প্রতিদিনকার যে স্ট্রেস আছে সেটাকে দূর করার জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো খাবো দাবো, ওয়ার্কআউট করবো, নট নেসেসারি যে ওয়েট আমাকে কমাতেই হবে। দেখেছি এখানে একজন বলেছে তুমি নাকি খুব ভালো রান্না করো। এটা কি আমাকে বলছো? হ্যাঁ, আমি কমেন্ট দেখলাম কিছুক্ষণ আগে, একজন বললো শান্তা আপু খুব ভালো রান্না করে। এটা না বংশীয়, বুঝছো, আম্মু খুব ভালো রান্না করে, সো আম্মুর হাতের রান্নার যে একটা টেস্ট আছে সেটা চলে এসেছে। এটা সত্য কথা, আমি ভালো রান্না করি আলহামদুলিল্লাহ। এই যে কাউসার আহমেদ বলেছেন। তাহলে যেটা হবে হচ্ছে শান্তা রান্না করবে আর আমি পাইনাপল কেকটা নিয়ে আসবো। প্লিজ, কোনো সমস্যা নেই। আচ্ছা আপু, তোমার কাছে আমরা একেবারে শেষের দিকে আছি, একেবারে ছোট্ট করে এখন একটু শুনবো। তুমি কিছুদিন আগেই তোমার একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছিল, মানে করেছো, এবং খুব কি বলবো এটাকে ঘটা করেই কিন্তু ওপেনিং করা হয়েছে, কিন্তু তার পরপরই দেখা গেছে যে সবকিছু স্টপ হয়ে গেল। সো একজন বিজনেসম্যান হিসেবে বা বিজনেস ওমেন হিসেবে তোমার মানে কি ধারণা যে তোমার যে এমপ্লয়ি গুলো ছিল তারাও তো এখন ঘরে বসে আছে, তো তাদের জন্য কি তুমি এই ব্যবস্থাটা করছো যে বেতন দিয়ে তাদেরকে রেখে দেয়া? তারা সবাই বেতন পেয়ে গেছে, চিন্তা করার কিছু নাই। আমি মানুষকে সাহায্য করার আগে তারা সবাই বেতন পেয়ে গিয়েছে। সো ইনফ্যাক্ট তারা আমি বলবো কি ফুল বেতনই পেয়েছে, এবং এখন একটু রিল্যাক্স করার টাইম পাচ্ছে, বিকজ তাদের সারাক্ষণ তো এসে কাজ করা লাগতো। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই, এখন যে করোনার জন্য আমাদের পার্লার যেটা দিয়েছে ওটা যে অফ আছে, এটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স না। আমি গত বছর একটা বিজনেস স্টার্ট করেছিলাম, থিয়েটার অফিস। যখন স্টার্ট করেছি সাথে সাথে টাওয়ারে আগুন লেগে গিয়েছে, ওইটা এখন পর্যন্ত বন্ধ আছে। ইনফ্যাক্ট যদিও আমার যে ফ্লোরটাতে বিজনেস ওইটাতে কিছু হয়নি, বাট পুরো টাওয়ারটা অফ। এখন পার্লারটা দিলাম, এখন করোনা ভাইরাস। সো আমি খুব পজিটিভ একটা মাইন্ড নিয়ে বসে আছি, নিজেকে রিল্যাক্স করার চেষ্টা করছি যে হবে, ঠিক হবে, ঠিক হবে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট টাইম। খারাপের পর ভালো দিন আসবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। এই বিশ্বাস না থাকলে আমি
এতদিনে মারা যেতাম, বিকজ যে লসে আমি আছি এখন পর্যন্ত। হোপফুলি ইনশাআল্লাহ। আচ্ছা, এই প্রশ্নটা তোমাকে করার পিছনে কারণ হচ্ছে আমরা বর্তমান সময়ে কিন্তু দেখছি অনেক মেয়ে আছে ঘরে বসেও যারা হচ্ছে অনলাইন প্রোডাক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের বিজনেস ওপেন করেছিল। তো পয়লা বৈশাখ, রমজান, ঈদ সবকিছু মিলিয়ে কিন্তু সবার একটা বড় ধরনের লগ্নিও ছিল, যেটা আসলে আগে থেকে মানুষ করে ফেলে এবং পরবর্তীতে এটা তাদের বিজনেসে আবার ব্যাক করবে, রিটার্ন আসবে এবং লভ্যাংশ সহকারে, এটাই সবার আশা থাকে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সবাইকে এখন ঘরে বসে থাকতে হচ্ছে, বিজনেস কেউ রান করতে পারছে না। তো তোমার কাছ থেকে এই কথাটা শোনার মানে হচ্ছে অন্যান্য যারা আমাদেরকে দেখছেন বা শুনবেন আমাদের কথা, তাদের জন্য বলছি যে মন খারাপ করার কিছু নেই বা ধৈর্য হারা হবার কিছু নেই। বিজনেসে কিন্তু সবসময় ঝুঁকি থাকবেই, সো ঝুঁকি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা সবাই একটু শান্ত থাকুন এবং আল্লাহর উপরে বিশ্বাস রেখে সামনের জন্য অপেক্ষা করুন। ভালো দিন আমাদের আসবে, এটাই হচ্ছে প্রত্যাশা। একেবারেই শেষের দিকে চলে এসেছে। আজরাপু, তুমি একটু বলো শেষ সময় তোমার যারা আজকে ভিউয়ার্স রয়েছে তাদের জন্য কিছু। এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসব, বেরিয়ে এসে হয়তোবা দেখবো পৃথিবী খানিকটা হলেও বদলে গেছে, কিন্তু আসলে বদলাতে হবে আমাদের নিজেদেরকে এবং নিজেদেরকে আসলে যতটুকু পজিটিভ, যতটুকু ভালো মানুষ করে তোলা যায় সেটাই আমাদের অর্জন। আমরা কত টাকা কামাচ্ছি, কয়টা গাড়ি হয়েছে, কয়টা বাড়ি হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সেই অর্জনের কোনো মানেই থাকবে না। তো আমরা কতটুকু ভালো মানুষ হতে পেরেছি, কতগুলো মানুষকে সাহায্য করতে পেরেছি, সেটাই কিন্তু মূল অর্জন। এটা সবসময় মাথায় রাখবেন। খুব সুন্দর বলেছো প্রিয়া, তোমার কাছ থেকে শুনবো। আমার মনে হয় কি আল্লাহ সবাইকে সমানভাবে পাঠায়নি। যাদেরকে একটু ক্যাপাবিলিটি বেশি দিয়েছে তাদের অবশ্যই উচিত যাদের একটু সমস্যায় রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়া। এইভাবে যে বৈষম্যটা যতখানি কমিয়ে আনা যায়, এবং এই কমিয়ে আনার সবচেয়ে বেস্ট টাইম আমি বলবো কি এখন শুধু বাংলাদেশে না, পৃথিবী জুড়ে। সো প্লিজ আপনাদের যাদের সামর্থ্য রয়েছে সবার পাশে এসে দাঁড়াবেন। কারোর যেন অনাহারে না মারা যেতে হয় এবং বিনা চিকিৎসায় যেন না মারা যেতে হয়। এই দোয়া থাকবে। সবাই ভালো থাকবে and spread positivity. আচ্ছা শুনো, সর্বশেষ খুব সুন্দর একটা কমেন্ট এসেছে, কমেন্টটা আমি একটু পড়ি। কাউসার আহমেদ লিখেছেন, অন্ধকারের পর আলো আসে, রাতের পর দিন আসে, খারাপের পর ভালো আসে এবং লসের পর প্রফিট আসবে। সো আমরাও এটাই বিশ্বাস করি যে অন্ধকার পেরিয়ে আলো আবারও আসবে আমাদের জীবনে। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে হোম কোয়ারেন্টাইনের দিনগুলোতে আমি আসবো তোমাদের কাছে মাঝে মাঝে আড্ডা দেওয়ার জন্য। তোমরা খুব ভালো থাকো এবং এই পজিটিভ ভাইব নিয়ে থাকো, যাতে করে আমাদের যারা দর্শক রয়েছেন তারা যেন তোমাদের কাছ থেকে কিছুটা পজিটিভিটি পেয়ে আবারও নতুন ভাবে নতুন দিন শুরু করতে পারে। সো দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শান্তা, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে অনেক ভালো লাগলো, তোমাকে অনেকদিন পর দেখেছি এবং আশা করছি যেন এই কোয়ারেন্টাইনের সময়টা আমাদের শেষ হয়ে যায় তাড়াতাড়ি, যেন তোমার সামনে বসে ইন্টারভিউ গুলো আমরা দিতে পারি। প্লিজ, এবং আমি চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আড্ডা। আমরা চেষ্টা করেছি আড্ডার পুরোটা সময় আপনাদের সাথে একটু হাসি ঠাট্টা আনন্দ, বর্তমান সময়ের দিনগুলো কিভাবে কাটছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিতে। তো আমার মনে হয় যে বাসায় থাকুন, আড্ডায় মাতুন, এই সময়টা আড্ডায় আপনারা মেতেছিলেন পুরোটা সময় জুড়ে। আর আমি যাবার আগে সর্বশেষ বলতে চাই যে এখনই সময়, আমরা এখন চর্চার মাধ্যমে নিজেরা মানবিক হতে পারি আর মানুষ হয়ে বেঁচে থাকতে পারি এই পৃথিবীতে। পৃথিবী আসলে মানুষ চায়, মানুষরূপী প্রাণী নয়। তো এই সময়টাতে নিজেকে আমরা মানুষ করার চেষ্টা করব, মানবিক হব, নিজে ভালো থাকার পাশাপাশি ভালো রাখবো আমার চারপাশকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও আগামী আয়োজনে আপনাদের পছন্দের তারকা নিয়ে। সে পর্যন্ত আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই সবাই বাসায় থাকুন, ভালো থাকুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.